অবশ্যই রাজ্য রাজনীতিক বিষয় এবং তার পাশাপাশি দেশের এবং রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি। পূজা সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে আজকে আমরা দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা করতে চলেছি। প্রথমত, এটি গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমানে রাজ্যে অনেকটাই জরুরি হয়ে উঠেছে আলোচনা করা, এবং সেই বিষয়টিকে নিয়ে রাজ্যের জনগণকে সচেতন করাটাও অনেকটা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি প্রথমেই থাকছে আমার আলোচনা, এবং দ্বিতীয় বিষয়টি থাকছে রাজ্য রাজনীতি। যেহেতু সামনে 26শে এপ্রিল রয়েছে আমাদের নির্বাচন, অর্থাৎ সেকেন্ড ফেজের ইলেকশন। আমরা যদি বলি পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন রয়েছে এবং তাকে কেন্দ্র করে বিশেষ কিছু আপডেটস নিয়েও আমরা থাকছি। এবার প্রথম বিষয়টিতে আমরা নজর দেওয়ার আগে আপনাদের জানিয়ে রাখবো যে আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেখানে আপনারা তুলে ধরতে পারেন। এবারে অবশ্যই আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, প্রথম বিষয়টি সেটি হচ্ছে তাপ প্রবাহ। আমরা যদি বলি এবারে 50 বছরের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড ভেঙে দিয়েছে এবারের যে তাপ প্রবাহ রয়েছে। যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, তাকে নিয়ে ইতিমধ্যেই দেশের সরকার বা রাজ্য সরকার বিশেষ কিছু নির্দেশিকা জারি করে দিয়েছে। ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা আবহাওয়া দপ্তর দ্বারা জারি করা বিশেষ কিছু সতর্কতা আপনারা দেখতে পেয়েছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, গতকালই আমাদের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেখানে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে যে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। এমনটাই তাপমাত্রার বর্তমানে প্রবাহ রয়েছে, বা তাপমাত্রার যে প্রবাহের পরিমাণ দিনের পর দিন বাড়তির দিকে বেড়েই চলেছে। সেখানে মাথায় রেখে বা সেই বিষয়গুলিকে লক্ষ্য করে আবহাওয়া দপ্তর বিশেষ কিছু সতর্কতা জারি করেছিলেন। তার মধ্যে বিশেষত হচ্ছে যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিলেন সেখানে যে দরকার ছাড়া বা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের যাতে না হয়, এবং তার পাশাপাশি যদি বাড়ি থেকে বের হতেই হয়, অজ্ঞতা যদি বাড়ি থেকে বের হতে হয়, তবে বিশেষ কিছু সতর্কতা পালন করতে হবে। এবারে কি সতর্কতা, এবারে সেই বিষয়গুলোকে নিয়ে নানান প্রশ্ন প্রত্যেকের মধ্যে জেগে উঠতে পারে যে সেখানে কি সতর্কতা আমাদেরকে পালন করতে হবে। প্রথমত জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা যদি বাড়ি থেকে বাইরে বের হই, তবে প্রথমত যে বিশেষ সতর্কতাগুলি আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে আবহাওয়া সংক্রান্ত বিষয়ে, সেই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে। এবং কি সেই বিষয় একে একে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের বর্তমানে যে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 1 সপ্তাহ ব্যাপী চলবে এই রকমের তাপপ্রবাহ, এবং তাকে নিয়ে রীতিমতো এবারে রাজ্য সরকার দ্বারা ডিজাস্টার ঘোষণা করে দেওয়া হয়েছে এই তাপপ্রবাহকে। অর্থাৎ ত্রিপুরার যে তাপপ্রবাহ রয়েছে তাতে সানস্ট্রোক এবং সানবার্নকে রাজ্য নির্দিষ্ট দুর্যোগ হিসাবে ঘোষণা করেছে। ইতিমধ্যে ডিজাস্টার হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে এই তাপপ্রবাহকে। ডিজাস্টার মানে তাকে কিভাবে মোকাবেলা করতে হবে, আমাদের মাথায় প্রথমত তাই আসে। এবার মোকাবেলা করার জন্য কি বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের মারফত, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এবং ইতিমধ্যেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 24শে এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত এই যে কয়েকটা দিন রয়েছে, অর্থাৎ এই একটা সপ্তাহ তাপমাত্রার পরিমাণটা বেশি থাকবে জানিয়ে দেওয়া হয়েছে। বা তারও পরবর্তী সময়ে যদি কোনো আপডেটস থাকে সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। কিন্তু ইতিমধ্যে স্কুল বন্ধ দেওয়া হয়েছে, যতটুকু আপডেটস রয়েছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, সেই কারণে 24শে এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকছে। এবারে আর কি নির্দেশিকা রয়েছে বা এই যে দুর্যোগ হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে বর্তমানে তাপ প্রবাহকে, কেননা 50 বছরের যে রেকর্ড ছিল তা কিন্তু একেবারেই ভেঙে দিয়েছে এবারে তাপ প্রবাহ। তাকে মাথায় রেখে বিশেষত যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য, সেগুলো হচ্ছে সকলকে প্রথমত সচেতন থাকতে হবে। অবশ্যই আমাদের সকলকে সেখানে সচেতন থাকতে হবে বর্তমানে তাপ প্রবাহকে নিয়ে। দ্বিতীয়ত সেখানে নিজেকে কিভাবে রক্ষা করতে হবে সেগুলো আমাদের নিজেরই সচেতনতা নিজেদেরই বজায় রাখতে হবে। তৃতীয়ত যদি বলি, সেখানে জানিয়ে দেওয়া হয়েছে সাধারণ সময়ের বেশি, সাধারণ সময়ের যে তুলনায় সাধারণ সময়ে আমরা যে পরিমাণ জল গ্রহণ করে থাকি বা পান করে থাকি, সেখানে দাঁড়িয়ে সাধারণ সময়ের তুলনায় বর্তমানে বেশি জল পান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবারে তার পরবর্তীতে ছায়াযুক্ত জায়গায় বিশেষত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও যদি আমরা লক্ষ্য করি যে বিভিন্ন বাড়িতে
অনেকেরই বাড়িতে গ্রামাঞ্চলের দিকে যদি আমরা বিশেষত নজর রাখি, যে বিশেষ কিছু বাড়িতে গবাদি পশু সেখানে পরিপালন করা হয়, সেই গবাদি পশুকে পরিপালন করার সাথে সাথে তাদেরকেও জল প্রদান করার জন্য, তাছাড়া সেই গবাদি পশুগুলিকে ছায়াযুক্ত জায়গায় রাখার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও কৃষকদের জন্য বা ফার্মার্সদের জন্য যে নির্দেশিকা বিশেষত দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে বিশেষভাবে কৃষকেরা যেন এই গরম থেকে তাদের ফসলের উপরও অবশ্যই প্রভাব পড়তে পারে, তাকেও যেন মাথায় রাখা হয়। সেই বিষয়গুলিকে মাথায় রেখে যেন সেখানে জল প্রদান করা হয় তাদের মাঠে বা যে ক্ষেত রয়েছে সেই এলাকাগুলিতে, এবং নিজেরাও যেন নিজেদের সতর্কতা বজায় রাখেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের জন্য সেখানে হালকা রঙের বা যদি বলা হয় সেখানে হালকা সুতির কাপড় পরিধান করতেও নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে ড্রিঙ্ক বা আমরা যে জল পান করে থাকি বা সেখানে বিভিন্ন ধরনের আমরা কোল্ড ড্রিঙ্কস বা যা পান করা হয় সেগুলোতেও বিশেষ কিছু নির্দেশিকা রয়েছে। অ্যালকোহল, কার্বোহাইড্রেট জাতীয় যে ড্রিঙ্কগুলি রয়েছে সেগুলো একেবারেই এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও আরো কিছু বিষয়ের নির্দেশিকা দেওয়া হয়েছে, বিশেষত যে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যেন আমরা প্রত্যেকের সাথে আলোচনা করি। আমরা বিভিন্ন জায়গায় প্রত্যেকে আড্ডায় বসি বা সন্ধ্যায় চায়ের দোকানে হলেও আমরা আড্ডায় বসি, রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকি, সেখানেও যেন আমরা প্রত্যেকের সাথে আলোচনা করি এবং জানানোর চেষ্টা করি, প্রত্যেককে সতর্কিত করার চেষ্টা করি বর্তমানে রাজ্যের যে সিচুয়েশন রয়েছে তাকে নিয়ে, অর্থাৎ তাপ প্রবাহকে নিয়ে। আমরা প্রত্যেককেই যেন বলি আলোচনার পাশাপাশি যে নিজেদের সতর্কতা বজায় রাখার জন্য আমরা যাতে প্রত্যেকেই জল পান করি সেখানে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি, সেই বিষয়গুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর এবং রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে স্কুল বন্ধ দেওয়া হয়েছে, আগামী 1 সপ্তাহ ব্যাপী কিন্তু এরকমটাই চলবে। তবে বিষয়টি হচ্ছে যে তার পরবর্তী সময়েও কি এই ধরনেরই তাপ প্রবাহ থাকবে কিনা সেই আপডেটসগুলো জানতেও কিন্তু আপনাদের নজর রাখতে হবে। ত্রিপুরা নিউজ 8-এর পর্দায় আমরা পরবর্তী যে আপডেটস রয়েছে তাপ প্রবাহ নিয়ে তাও আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা তার পাশাপাশি স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত যে সরকারের যে বিশেষত নোটিফিকেশনটি ছিল সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবারে পরবর্তী যে বিষয়ে আমরা আজকে থাকবো, যেহেতু রাজ্য রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে রাজ্যে অনেকটাই তুঙ্গে রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা অনেকটাই জরুরি। আমরা জানি সেকেন্ড ফেজের ইলেকশন 26 এপ্রিল, ইতিমধ্যে যে প্রচার প্রসার তা বন্ধ হয়ে গেছে, কেননা একটা সময়সীমা রয়েছে, সেই সময়সীমা পর্যন্ত প্রচার প্রসার করা যায় এবং সেটা আমরা দেখতে পেয়েছি শাসক দলই হোক বা বিরোধী পক্ষই হোক প্রত্যেকেই কিন্তু জোর কদমে তাদের প্রচার প্রসার করেছেন এবারে 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা একেবারে সড়ক প্রচারের শেষ লগ্নে বলা যেতে পারে বা চূড়ান্ত সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরা মথার যিনি প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এবং সম্মেলনের মাধ্যমে তিনি বিশেষ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। তার পাশাপাশি আমরা আপনাদের জানিয়ে রাখবো, আমরা দেখতে পাই আরো একজন নেতৃত্ব রয়েছে, তিনি বর্তমানে যদি আমরা বলি বিশেষ কিছু এমন বক্তব্য রেখেছেন যারা কি তাক লাগিয়ে দেওয়ার মতো বিষয় রয়েছে, সেই বিষয়টিকে নিয়েও আমরা আলোচনায় থাকবো। তার পাশাপাশি আমরা যদি বলি যিনি ফরমার প্রেসিডেন্ট রয়েছেন বিজেপির, তিনি বিশেষ কিছু বার্তা রেখেছেন, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং তার পাশাপাশি আজকে তিনি দাঁড়িয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন সাংবাদিক সম্মেলনে যে কাজের বিধেছেন বিশেষভাবে তিনি নিশানায় রেখেছেন সেগুলোও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে যে সাংবাদিক সম্মেলন হয়, প্রথমত তিনি প্রথম 3 মিনিটে যে আলোচনাগুলি করেছেন সেগুলো হচ্ছে 26শে এপ্রিল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার দিন রয়েছে, রাজ্যের জনগণের বিশেষত পূর্ব ত্রিপুরা আসনের যারা সাধারণ জনগণেরা রয়েছে তাদের প্রতি ওনার বার্তা ছিল যে সকাল সকাল যেহেতু তাপ প্রবাহ বৃদ্ধি রয়েছে রাজ্যে, বর্তমানে অনেকটাই সিচুয়েশন খারাপ রয়েছে, সেখানে দাঁড়িয়ে সকাল সকাল গিয়ে যে ভোটের লাইন রয়েছে তাতে দাঁড়িয়ে যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা হয় বা ভোট প্রক্রিয়া যেটি রয়েছে সেখানে যেন অংশগ্রহণ করেন সাধারণ জনগণেরা, সেই বার্তা তিনি রেখেছেন, তিনি আহ্বান রেখেছেন। তিনি বলেছেন যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার দিন রয়েছে 26শে এপ্রিল, প্রত্যেকেই যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, কেউ যেন বাড়িতে বসে না থাকে। তাছাড়াও তিনি বার্তা দিয়েছেন ইলেকশন কমিশনের কাছে, তিনি রিকোয়েস্ট করেছেন যে কোথাও যেন কোনো ধরনের ভায়োলেন্স না হয়, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসলে নির্বাচন
পরবর্তী সময়ে যে কোথাও হুমকি বা ধমকির শিকার হয়েছে অনেকে, সেগুলো যেন না হয় সেটা তিনি রিকোয়েস্ট করেছেন ইলেকশন কমিশনারের নিকট। তাছাড়াও তিনি বলেছেন যে দফাকে ফাইট না করার জন্য, যারা দফার মধ্যে পড়ে তাদেরকে একে অপরের সহিত ফাইট না করার জন্য তিনি বলেছেন, কেননা যারা লিডার্সরা রয়েছেন তারা পরবর্তী সময়ে একে অপরের সহিত ঠিকই তাদের কথাবার্তা হয়, তাদের কোনো ফাইট থাকে না। সে অনুযায়ী সাধারণ জনগণরা যাতে একে অপরের সাথে কোনো ধরনের ফাইট না করে ইউনিটি যেন বজায় রাখে, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এবং তার পাশাপাশি তিনি বলেন যে এই 4 বছরে কোনো ধরনের ফান্ড আসেনি পিডব্লিউডির জন্য, সেই বিষয়টাও কিন্তু তিনি তুলে ধরেছেন। তার পরবর্তীতে রাস্তা সংস্কারের কাজ তারা করার চেষ্টা করেছেন, সেই বিষয়টাও কিন্তু তিনি তুলে ধরেছেন। সেখানে একজন সাংবাদিক জগতেরই একজন ওনাকে প্রশ্ন করেছিল যে এডিসি এলাকার ভিতর থেকে যদি আমরা প্রবেশ করি, অনেকটাই রাস্তার পরিস্থিতি খারাপ রয়েছে, একদম বেহাল অবস্থায় রয়েছে। সেখানে এডিসিতে যেহেতু ক্ষমতায় রয়েছে বর্তমানে তিপ্রামথা দল, তারা কি করছেন? রাজ্যের মুখ্য বিরোধী দলের তকমায় রয়েছে তারা, তবে তারা কি করছেন? সেই প্রশ্নের জবাবে তিনি বলেন যে গত 4 বছরে কোনো পিডব্লিউডি ফান্ড আসেনি এবং সেই কারণেই কোনো ধরনের রাস্তা সংস্কার হচ্ছে না। তারপরেও তারা রাস্তা সংস্কার করার চেষ্টা করছেন। সিপিআইএম আমলেও নাকি এই রাস্তাগুলি ছিল, সেগুলিকে সংস্কার করা হয়নি, এমনটাই তিনি ব্যাখ্যা করেছেন। তাছাড়াও তিনি আজকে বিশেষভাবে বেশ কিছু নেতৃত্বকে, একটি রাজনৈতিক দলকে রীতিমতো তীর নিশানায় রেখেছিলেন। কি কি বিষয় ছিল আমরা আলোচনা করার চেষ্টা করব। তাছাড়াও তিনি আরো একটি বিষয় বলেছেন, যদি কিছু ভুল হয় সেখানে আমরা আছি প্রটেস্ট করার জন্য। সেখানে তিনি কি বলেছিলেন সাংবাদিক সম্মেলনে, সেই বিষয়টি আমরা প্রথমত আপনাদের দেখানোর চেষ্টা করব। अभी आज ईस्ट के बारे में बात कर रहा हूं, लेकिन आपको शायद वेस्ट से ज़्यादा प्यार है तो मैं बोल देता हूं। वे इसके बाद में मैंने आज ही अपना टीम को भेज दिया है और उनका जो भी समस्या है, वेस्ट का तो इलेक्शन ख़त्म हो चुका है, तभी भी आई विल पर्सनली मेक श्योर दैट वहाँ में उनका समस्या का हल हो। उनका कंप्लेंट मुझे मालूम है, मैं उसको सॉल्व करूँगा। आपका क्या सजेशन है? नहीं, आप सजेशन दीजिए ना। मैं बोल रहा हूँ ना, मैं जा रहा हूँ, मैं बोल रहा हूँ मैं जाऊँगा, मैं खुद उसका सॉल्व करूँगा। अगर आपके पास और अच्छा सजेशन है कि मैं, हाँ तो अब सजेशन के लिए नहीं आए ना, हाँ तो मैं भी आपको जवाब दे रहा हूँ, मैं जवाब भी दे रहा हूँ आपको। अगर सजेशन है तो अच्छा है, मैं और कर सकता हूँ, लेकिन मैं आपको जवाब दे रहा हूँ कि मैं वो प्रॉब्लम का भी, समस्या का, प्रॉब्लम का सॉल्व करूँगा। I am hopeful because Amit Shah himself in Kumar Ghat and in the agreement and before the agreement also, the Home Minister has assured that there will be funds which will be given to us in proportion to our population. Wherever the state cannot meet the demand, the center will intervene. So I am hopeful that they will do something. Let's wait and see. I have not become silent. I will, whenever there is injustice, wherever there is disproportion, I will always speak out. I am not here to keep quiet and say everything is fine. Everything is not fine. Work has to be done. We are not living in a utopian era. We have to work. We have to work every day. आपने सिमना के बारे में बात किया, मैं आपको और 200 गांव दिखा दूंगा जो सिमना से भी खराब है, लेकिन इसके लिए काम करना पड़ेगा और इसके लिए मैं काम करने के लिए तैयार हूँ। मुझे थोड़ा शस्त्र चाहिए, हमें थोड़ा फंड्स चाहिए और काम करेंगे, लेकिन फंड्स आना पड़ेगा। इसके लिए मैंने, अमित शाह ने भी ये बात कुमार घाट में सबके सामने बोला, उससे पहले मुझसे भी बात हुई है, वही ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বললেন, তারা লড়াই করার জন্য, প্রটেস্ট করার জন্য কিভাবে সঙ্গ দেবেন, সেই বিষয়টা আপনারা দেখতে পেয়েছেন। এবারে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, পার্মানেন্ট সলিউশন কি। প্রত্যেকের মধ্যে একটাই প্রশ্ন, এই যে কনস্টিটিউশনাল সলিউশন বলা হয় বা তিপ্রামথা দলের যে দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড, তার সলিউশন কি হয়েছে? পার্মানেন্ট সলিউশন আদতে তিপ্রাসা জনগণের জন্য কি নিয়ে আসা হয়েছে বা পার্মানেন্ট সলিউশন কি হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে, তাকে নিয়ে কিন্তু নানান প্রশ্ন ছিল। সেখানে দাঁড়িয়ে কি বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিক সম্মেলনে পার্মানেন্ট সলিউশন নিয়ে, তা দেখানোর চেষ্টা করব। Permanent solution is that the whole of
the Northeast should get funds which will make Agartala at power with Bangalore, Guwahati at par with Delhi, Dimapur or Kohima at par with Chennai, let's say Imphal at par with Hyderabad. When we become self-sustainable as states, then our people, whether it's Bengali or Tiprasa, don't have to go to Hyderabad and get jobs there. A husband does not have to, एक पति अपना बीवी को छोड़कर 5,000 किलोमीटर दूर में जाकर चौकीदार का नौकरी कर रहा है, वो करने का दरकार नहीं पड़ेगा. तो that is the final solution. But till we reach that, we have to at least raise these voices. Just because we are in government, we'll keep silent is not right. পার্মানেন্ট সলিউশন নিয়ে কি বললেন অবশ্যই আপনারা শুনতে পেয়েছেন. এবারে বহুদিন যাবৎ প্রত্যেকের মধ্যে প্রশ্ন ছিল কেন তিপ্রামথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি সাংবাদিক সম্মেলনে আসছে না, জনগণের প্রশ্নের জবাব কেন তিনি দিচ্ছেন না, তিনি কেন ক্যামেরার সামনে আসছেন না. সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দেখা যায় এবং তার পরবর্তীতে সাংবাদিক জগৎ থেকে জনগণের হয়ে বহু প্রশ্ন ওনার দিকে ছুড়ে দেওয়া হয়. সেই প্রশ্নের এক একটি জবাব তিনি কি দিয়েছেন. যেহেতু যখন প্রশ্ন করা হয়েছে যে যারা বড় বড় লিডার্সরা রয়েছে তাদের উপর তিনি কতটুকু আস্থা রাখেন এবং সেখানে দাঁড়িয়ে যে ফান্ড দেওয়া হচ্ছে তা কতটুকু ইউটিলাইজ করা হয়েছে সে বিষয়ে দাঁড়িয়ে কিন্তু তিনি স্পষ্টত ব্যাখ্যা করেন যে রাজ্য রাজনীতিতে বর্তমানে নতুন চেহারার দরকার, অর্থাৎ যারা ইয়াং রয়েছেন, যারা যুব সম্প্রদায় রয়েছেন তাদেরকে আসতে হবে একে একে রাজনীতিতে. তবেই সম্ভব আগামী দিনে রাজ্য রাজনীতির অনেকটা উন্নতির শিখরে গিয়ে পৌঁছবে, তবেই সম্ভব সেখানে রাজ্য রাজনীতির পাশাপাশি রাজ্যকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া. এমনটাই তিনি ব্যাখ্যা করেছেন. তার পাশাপাশি তিনি বলেছেন যে ইয়াং যারা ব্লু লিডার্সরা রয়েছে, ইয়াং ব্লু লিডার্সদের সেখানে আনতে হবে. লিডারশিপ কোয়ালিটি যাদের রয়েছে তাদের অনেকটাই ক্রাইসিস রয়েছে তিপ্রামথা দলে. এবার তিপ্রামথা দলই হোক না কেন বা বিজেপি দলই হোক না কেন, ওয়াইটিএফ হোক না কেন, কংগ্রেস, সিপিআই, যে কোনো দল থেকে যেন নির্বাচনের পর বিশেষ কিছু নেতৃত্ব বা ইয়াং লিডারের কে দেওয়া হয় ওনার কাছে, উনি তাদেরকে গ্রুম করাবেন এবং আগামী দিনের জন্য তিনি এমন কিছু লিডারদের চাইছেন যারা নাকি দেশের উন্নতির জন্য কাজ করবে. নতুবা যে ফান্ড আসছে তা ইউটিলাইজ করা হচ্ছে না, পকেটে চলে যাচ্ছে, এমনটাই কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন. কি বলছেন সাংবাদিক সম্মেলনে স্পষ্টত আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের. लेकिन मुझे लगता है कि हमारे ब्रू लीडरशिप में अब हमको नए नए यंग ब्रूज को लाना पड़ेगा एंड मेक देम लीडर्स. जब तक एक पुराना जनरेशन ही हमारे ब्रू का कम्युनिटी का लीडर बन के रहेगा, उनको जो नया प्रॉब्लम्स जो हमारे यंगर जनरेशन को आ रहा है उनका सॉल्व नहीं होगा. तो उनका जो भी इश्यूज़ है, यूट्यूब का भी मैंने सुना है, लैंग्वेज में है, एक्चुअली उनके अंदर फ्रस्ट्रेशन है. और इसी के लिए मैं जब कंचरपुर भी गया था मैंने देखा दे ऑल लव, आई लव देम, दे लव मी. देयर प्रॉब्लम इज दैट लीडरशिप में क्राइसिस है और मैं चाहता हूं कि अगले 2-3 साल के अंदर कुछ अच्छा यंग ब्रू लीडर्स, यूथ निकले जो हमारे ब्रू को, हमारे दूसरे तिप्रासा कम्युनिटीज़ को एक लेवल में लाकर रखे. जब तक गरीबी रहेगी, जब तक हमारा ब्रू का कंडीशन अच्छा नहीं रहेगा, तब तक फ्रस्ट्रेशन रहेगा. और जब फ्रस्ट्रेशन रहता है तो लोग बोलते हैं 2-3 चीज़, लेकिन अगर इसको सॉल्व करना है, इसके लिए मैंने आई अपील टू ऑल माय यंग ब्रू. दे मे बी इन तिप्रामथा, दे मे बी इन सीपीएम, कांग्रेस, दे मे बी इन वाईबीए. अगर आप लोग ये 26 तारीख के बाद मुझे 4-5 अच्छे यूथ लीडर्स को दे देंगे तो मैं उनको ग्रूम करके उनको वापस अपने ब्रू एरियाज़ में भेजकर मैं उनको ऐसा लीडर बनाऊंगा जो अगर 100 रुपये यहाँ से गया तो एटलीस्ट 95 रुपीज़ तो हमारे ब्रू के पास जाए. अगर 1 लाख गया तो 95,000 उनके पॉकेट में जाए. आजकल मुझे क्या लग रहा है कि बीच में ड्यू टू, किसी को ब्लेम नहीं कर रहा हूँ, लेकिन ड्यू टू लैक ऑफ एजुकेशन, ड्यू टू लैक ऑफ कम्युनिकेशन, पैसा ज़मीन तक ठीक से नहीं पहुंच रहा है.
कहीं ना कहीं प्रॉब्लम है। मैं किसी को नहीं बोल रहा हूँ कि वो लोग ने गलत किया है, लेकिन उनमें वो पुश करने का पुराने ज़माने का एक थिंकिंग है। यूथ आएगा तो एक अच्छा चांस मिलेगा और वो डेवलप करेगा। सो आई थिंक दैट इज़ द इशू, एंड आई थिंक दैट अगर ये एड्रेस करेंगे तो इकोनॉमिक ग्रोथ चाहिए, पॉलिटिकल राइट्स चाहिए, एंड कॉन्स्टिट्यूशनल सॉल्यूशन चाहिए। বহুদিন যাবৎ একটা তর্ক বিতর্ক রয়েছে। আমরা জানি যে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার প্রাক মুহূর্তে বহু আলোচনা সমালোচনা ছিল কাদের প্রার্থী হিসাবে তুলে ধরা হবে। তার পরবর্তীতে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয়, আমরা প্রত্যেকেই দেখেছি। এবং তার পরবর্তীতে যদি আমরা বলি রাজ্যে প্রার্থীদের নাম একের পর এক উঠে আসে। পূর্ব ত্রিপুরা আসন থেকে সেখানে আমরা দেখতে পাই একটি তার পূর্বে ত্রিপাক্ষিক চুক্তি হয় আইপিএফটি, বিজেপি এবং তীব্রামথা দলের মধ্যে, এবং সেখানে দিল্লিতে কি আলোচনা হয় আমরা প্রত্যেকে অবগত নই সেখানে অনেকটাই। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে শাসক দলের বা এই যে ত্রিপাক্ষিক চুক্তির হয়ে লড়াই করতে চলেছেন কৃতি সিং দেববর্মন। এবার এই কৃতি সিং দেববর্মন উনার যে নামটি রয়েছে, নামের মধ্যে সিং যে সারনেমটি রয়েছে তাকে নিয়ে বহু বিতর্ক। উনি কি আদতেও এই রাজ্যের, উনি অবশ্যই আমরা জানি সেখানে অন্য একটি রাজ্যে তিনি মহারানী রয়েছেন বর্তমানে, কিন্তু তিনি বর্তমানে আমাদের রাজ্যের যিনি ত্রিপুরামথার প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন, এবং সেখানে দাঁড়িয়ে উনি প্রার্থী হিসাবে উঠে এসেছেন এবং ওনার নামকে নিয়ে বহু তর্ক বিতর্ক হয় এবং ওনার নামের যে সারনেমটি রয়েছে তা নিয়েও বহু তর্ক বিতর্ক হয়। আজকে যখন সংবাদ মহল থেকে এই প্রশ্নটি ছুড়ে দেওয়া হয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার জবাবে কি উত্তর দিয়েছেন তা আমরা আপনাদের শোনানোর চেষ্টা করবো। এবং তার পরবর্তীতে আরো একটি বিষয় রয়েছে যারা কি ওনার আলোচনাতেই রয়েছে, তাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আমি আলোচনায় থাকছি। जब पिताजी के साथ शादी हुआ होगा तो उसने आपके पिताजी का सरनेम लिया। जब आपका ग्रैंड मदर भी होगा तो उन्होंने आपके ग्रैंडफादर के साथ शादी किया होगा, या कल आपका बहन अगर किसी और से शादी करता है तो वो अपना हस्बैंड का सरनेम लेता है। ये परंपरा है। इंदिरा गांधी का नाम क्या था सर? आप मुझे नहीं, आप मैं आपको राम कथा सुनाता हूँ, ठीक है? इंदिरा गांधी का नाम क्या था? इंदिरा गांधी का नाम क्या था बिफोर शी मैरिड फिरोज गांधी? इंदिरा कौल या इंदिरा नेहरू। जब उनका शादी हुआ तब उनका हस्बैंड का नाम फिरोज गांधी था, तो इंदिरा गांधी बनी। उसके पहले तो इंदिरा नेहरू थी। हमारा बहुत आई रिस्पेक्ट सोनिया जी अ लॉट। उन्होंने देश के लिए उसका हस्बैंड, उनका मदर इन लॉ का भी देहांत। तो आई रिस्पेक्ट सोनिया गांधी अ लॉट। बट बिफोर सोनिया गांधी ने राजीव गांधी के संग शादी किया था, विवाह किया था, तो उनका नाम सोनिया एंटोनियो मायनो था। जब उनका शादी राजीव गांधी के साथ हुआ तब वो सोनिया गांधी हुई, मायनो का टाइटल छोड़ा। तो भाई ये हिंदुस्तान में परंपरा है कि जब आप किसी से शादी करते हैं तो आपका हस्बैंड का नाम आप लेते हैं। यही बात शायद राहुल गांधी ने भी कभी एक मैंने देखा रैली में बोला था, ठीक है? मेरा बहन पैदा हुई है तिपरासा, उनका एसटी सर्टिफिकेट, पैदा होकर तो शादी नहीं हुआ। उनका नाम कृति देबबर्मन है। शादी के बाद जब उन्होंने किसी से शादी किया तो हस्बैंड का सरनेम लिया। अच्छा, कंचन प्रभा देवी, हम लोग रॉयल फैमिली में देवी सरनेम रखते हैं, मणिपुर में भी रखते हैं, पुराने फैमिलीज में अरुंधति देवी, ये हम लोगों का कल्चर है। लेकिन जब शादी होता है तो आप अपना सरनेम, हस्बैंड का सरनेम लेते हैं। तो अभी जैसे कि प्रियंका गांधी, पब्लिक नाउ को मैं पब्लिकली कुछ बोल रहा हूँ, ठीक है? प्रियंका गांधी वड्रा, क्यों वड्रा लिख रहे हैं? क्योंकि उनका शादी रॉबर्ट वड्रा से हुआ है। तो यही चीज़ मेरे बहन ने किया है। दूसरा बात, आज लास्ट डे है इलेक्शन कैंपेन का। मैं सुदीप राय बर्मन को प्यार से बोलना चाहता हूँ, मेरे भाई इलेक्शन ख़त्म हो चुका है। आपने मुझे महाजन बोला, आपने सब कुछ बोला, मैंने आज बात भी की सुदीप को, मैंने फ़ोन लगाया। इलेक्शन ख़त्म है। अब इलेक्शन ख़त्म होने के बाद मैं मीडिया को भी एक बात बोलना चाह रहा हूँ,
आप लोगों को और कोई मनोरंजन साउंड बाइट्स नहीं मिलेगा। आप लोग आपको इतना सीरियसली लेते हो। मैंने आज सुदीप से बात किया, मैंने उसको बोला ब्रदर हाउ आर यू, लाइक गुड फाइन ब्रदर, हम लोग अच्छे से बात करते हैं। आपको लगता है कि हम लोग फाइट कर रहे हैं। मेरा फाइट मैं आज ओपनली बोलता हूँ, पब्लिक नाउ को स्पेशली बोलता हूँ। कितना प्रचार कर रहे हैं आपका आज, हाँ ब्रदर? पब्लिक नाउ को मैं बोलना चाहता हूँ, मेरा फाइट सीपीएम से है और ईस्ट त्रिपुरा में मेरा फाइट सीपीएम के साथ। बस कांग्रेस के लिए आज भी मेरे दिल में थोड़ा सा प्यार है। इसके लिए मेरे कैंपेन में मैंने राहुल गांधी हो, प्रियंका जी हो, सोनिया गांधी हो, उनके खिलाफ कुछ नहीं बोला। मेरा फाइट सीपीएम के साथ है। मैं जानता हूं कि मेरे बहुत अच्छे लीडर बीरजीत सिन्हा, बीरजीत बाबू को जान से मारने वाले थे सीपीएम के वर्कर्स लोग, और बीरजीत बाबू का उस टाइम शूटिंग में एक आदमी मारा भी गया। बीरजीत बाबू के खिलाफ केस फाइल किया गया, उनको हत्या के ऊपर अक्यूज किया गया। बीरजीत बाबू अगर उस दिन उस जगह में रहते, ये 2000 बात है, तो बीरजीत बाबू को काट देते सीपीएम के वर्कर्स। आज वही बीरजीत सिन्हा कैलाश शहर में जाके सीपीएम को वोट देगा, मीडिया को बोलेगा कि मैं वोट दूंगा, लेकिन ईवीएम के सामने मैं जानता हूं कि बीरजीत बाबू नोटा देगा। मानिक सरकार अभी आपके सामने बोलेगा कि मैंने कांग्रेस को वोट दिया। मैं जानता हूं दिल में मानिक बाबू तो आपके सामने नहीं बोल सकता कि मैंने नोटा दिया, लेकिन वो नोटा दे रहा है। और मैं जब देखता हूं कि सुदीप बहुत अच्छा कलाकार आदमी है, आई लव सुदीप, इज अ ग्रेट गुड फन। अभी आप इसको भी कोट कर लीजिए। और सुदीप और मैं 26 तारीख के बाद मैं उसके घर में जाके चाय पीऊंगा, या फिर मैं उनके घर में जाऊंगा या वो मेरे घर में आएगा। हमारे बीच में कोई प्रॉब्लम नहीं है। उसने भी 30 साल सीपीएम के संग फाइट किया, मैंने भी जिंदगी भर तक सीपीएम के संग फाइट किया। तो ये जो अलायंस है ये एंटी सीपीएम का है, इसमें आप ज़्यादा सीरियसली मत ले। और 26 तारीख को मैं क्लियरली बोल रहा हूं कि वोट एंटी सीपीएम का होगा ईस्ट त्रिपुरा में। और इसके लिए मुझे किसी से अपील भी करने का জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চেয়েছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তিনি এই যে কৃতি সিং দেববর্মনের নাম বা সারনেমকে নিয়ে যে আলোচনা সমালোচনা তার কিভাবে জবাব দিয়েছেন, এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তিনি বলেন যে ওনার যে ফাইট রয়েছে 1-to-1 সেই ফাইটটা শুধুমাত্র সিপিআইএম এর সঙ্গে, এবং ওনার মনে এখনো কংগ্রেসের জন্য কিছু একটা সিম্পথি রয়েছে। আমরা দেখতে পাই তিনি স্পষ্টতই ব্যাখ্যা করেছেন যে সুদীপ রায় বর্মন বা লিডার্সদের মধ্যে আমরা মনে করি বা আমরা যারা সংবাদ জগতে রয়েছে আমরা মনে করি তারা ফাইট করছেন, এমনটাই তিনি ব্যাখ্যা করেছেন। বা তিনি বলেছেন যে সাধারণ জনগণ আমরা মনে করি তাদের যারা লিডার্সরা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের মধ্যে কোনো সংঘর্ষ রয়েছে। তিনি এটাও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে সেখানে তারা রাজনৈতিক বিষয়ে অবশ্যই পক্ষ বিপক্ষ তাদের রয়েছে কথাবার্তার ক্ষেত্রে বা বিশেষ নীতিগত বিষয়ে, কিন্তু পরবর্তী সময়ে তাদের মধ্যে খুব ভালো কথোপকথন হয় এবং এই নির্বাচনের পরে নাকি উনি চা খেতেও যাবেন, এমনটা বিষয় তিনি ব্যাখ্যা করেছেন। কিন্তু তার পাশাপাশি তিনি আরো দুটো বিষয় ব্যাখ্যা করেছেন যে কংগ্রেস বর্তমানে যখন সিপিআইএম এর হাত ধরেছে, অর্থাৎ যেহেতু তারা একই মঞ্চে রয়েছে, সেখানে সবচেয়ে বড় লস হবে কংগ্রেস দলের নাকি, অর্থাৎ কংগ্রেস দল সিপিআইএম এর হাত ধরাতে সেখানে কংগ্রেস দল নাকি দুর্বল হয়ে যেতে চলেছে, এমনটাই বড় একটি বিষয় তিনি তুলে ধরেছেন। তিনি এই একটি বিষয় বিদলেন বলাই চলে সিপিআইএম এর দিকে, এবং সিপিআইএম দলকে বা দলের কিছু নেতৃত্বদের বা কংগ্রেস কিছু দলের নেতৃত্বদের তিনি ব্যাখ্যা করেছেন যে ব্রিজেট সিনহা যতই বলুক না কেন যে একই মঞ্চে তারা রয়েছেন, কিন্তু তারপরেও ব্রিজেট সিনহা নাকি মনে মনে যখন ভোট দান প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন তিনি সেখানে নাকি জানেন ব্রিজেট সিনহা নোটাতেই নাকি ভোট দেবেন, এমনটা ওনার মতামত রয়েছে। অর্থাৎ ত্রিপুরা মথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। তাছাড়া ওনার আরো একটি মতামত রয়েছে, তিনি বলেন যে যিনি রয়েছেন মানিক বাবু, উনি নাকি কংগ্রেসকে যতই বলেন না কেন ভোট দেবেন সেখানে নাকি তিনি নোটাতেই ভোট দেবেন, এমন কিছু বিষয় তিনি বিধলেন নেতৃত্বদের বিরুদ্ধেও।
আমরা দেখতে পাই, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে। আরো বিশেষ কিছু বিষয় তিনি বলেছেন যে দুটি সিট যেহেতু রয়েছে আগরতলার মধ্যে, অর্থাৎ ত্রিপুরার মধ্যে পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন, এই দুটি আসনেই জয় নিশ্চিত রয়েছে। যদি 3টি আসনও থাকতো, 3টি আসনেই জয়যুক্ত হতো এই যে ত্রিপাক্ষিক চুক্তি রয়েছে। তার পাশাপাশি তিনি বলেন যে আরো বিশেষ কিছু, যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি বারংবার সাংবাদিক জগতের যারা ছিলেন তাদেরকে একটা বিষয় বলছিলেন যে কেন সিপিআই নেতৃত্বদের সেখানে এই প্রশ্নগুলি করা হলো না, গত 25 বছরে তারা কি করেছেন সেগুলো কেন প্রশ্ন করা হচ্ছে না। অর্থাৎ স্পষ্টতই তিনি বুঝিয়ে দিয়েছেন উনার যে লড়াই সেটা সিপিআইএম এর সাথে, এমনটাই আমরা দেখতে পাই। এবং তিনি স্পষ্টত জানিয়েও দিয়েছেন যে পূর্ব ত্রিপুরা আসনে ওনার লড়াই সিপিআইএম এর সাথে। হ্যাঁ, অবশ্যই সেখানে সিপিআইএম থেকে প্রার্থী রয়েছেন, যিনি রয়েছেন অর্থাৎ কংগ্রেস এবং সিপিআইএম এর যে মঞ্চ রয়েছে বা ইন্ডিয়া যে তাদের সেখানে চুক্তি রয়েছে বা ইন্ডিয়ার যে মঞ্চ রয়েছে সেখান থেকেও কিন্তু সিপিআইএম প্রার্থী তুলে ধরা হয়েছে পূর্ব ত্রিপুরা আসনের জন্য। এবং সেখানে আমরা দেখতে পাই পূর্ব ত্রিপুরা আসনের শাসক দলের যিনি প্রার্থী রয়েছেন কৃতি সিং দেববর্মন, এবং তিনি সেখানে স্পষ্টতই জয়ী হবেন এমনটাই ব্যক্ত করেছেন। আজকে তিনি দাঁড়িয়ে আমরা বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু তার পাশাপাশি আরো একটি বিষয় আমরা জানিয়ে রাখবো, অস্তিত্বের সংকটে তবে কি রয়েছে তীব্রামথার চেয়ারম্যান বর্তমানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই প্রশ্নগুলি কিন্তু উঠে আসছে। কি কারণে? কেননা আমরা দেখতে পাই বর্তমানে যেহেতু পূর্ব ত্রিপুরা আসনে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার চলছিল, জনসভা হচ্ছিল, তখন বেশ কিছু জায়গায় ওনাকে জনরোষে পড়তে হয়েছে। এই জনরোষে পড়ার কারণ কি? তবে কি কোনোভাবে অস্তিত্বের সংকটে রয়েছে তিনি? অর্থাৎ ওনার যে একটি জনপ্রিয়তা বুবাগরা তাকে কিছুটা কমে যেতে চলেছে, এবং তা কমে যাওয়ার পেছনে কি কারণ রয়েছে? আর এমনটাই যদি হয়ে থাকে তবে যারা জনজাতি রয়েছে বা তিপ্রাসারা রয়েছে তাদের ভোট কিভাবে আকৃষ্ট করবেন তিনি পূর্ব ত্রিপুরা আসনের জন্য, সেটাও কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভোট বাক্সে তার ফলাফল উঠে আসবে 4 জুন, সেটাই দেখার। এবং এর পূর্বে আমরা আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো, সেই বিষয়টি হচ্ছে আজকে আমরা দেখতে পাই যিনি পাতালকন্যা জমাতিয়া অর্থাৎ বিজেপি দলের যিনি ফর্মার প্রেসিডেন্ট রয়েছেন, ওনাকে আমরা দেখতে পাই উনি একটি বক্তব্য রাখেন, উনিও সাংবাদিক সম্মেলন করেন, এবং সেই সাংবাদিক সম্মেলনে বিশেষত উনি যেভাবে তীর নিক্ষেপ করেছেন আমরা দেখতে পাই তীব্রামথা দলের দিকে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তীব্রামথা দলের যিনি চেয়ারম্যান রয়েছেন, প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনাকে বিশেষত তিনি তীর বিঁধলেন। এবং কি বললেন তিনি বললেন যে রীতিমতো ঘোটালা করছেন তিনি। তাছাড়াও ওনাকে বিশেষত তিনি বাটপার, দান্দাল এই শব্দগুলি বলে আখ্যায়িত করেছেন। তিনি তাকে পলিটিক্যালি অর্থাৎ রাজনীতিতে একজন বড় সড়ো দান্দাল বলে ঘোষিত করেছেন, অর্থাৎ পাতালকন্যা জমাতিয়া সাংবাদিক সম্মেলনে স্পষ্টত এই বিষয়গুলো জানিয়েছেন। তিনি আরো একটা বিষয় বলেছেন, তিনি বিজেপি দল অর্থাৎ বর্তমান রাজ্যের শাসক দলকে সেখানে সচেতন থাকতে বলেছেন এই দান্দালের থেকে। অর্থাৎ দান্দাল বলতে তিনি প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বুঝিয়েছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তীব্রামথা দল বর্তমানে ত্রিপাক্ষিক চুক্তিতে রয়েছে শাসক দলের সাথে। তবে কি এই ত্রিপাক্ষিক চুক্তি অর্থাৎ দলেরই একজন নেতৃত্বের এমন ধরনের বক্তব্য এই নির্বাচনের প্রাক মুহূর্তে সড়ক প্রচারের চূড়ান্ত সময়ে দাঁড়িয়ে তাকে সে ইঙ্গিত দিচ্ছে? তবে কি আগামী দিনে এই প্রচারের পর ত্রিপ্রাসাদের জন্য কিছুই হবে না, বা এই যে দিল্লিতে বা কেন্দ্রে যে চুক্তি হয়েছে সেই চুক্তি কতটুকু ফলপ্রসূ হতে চলেছে, এডিসিতে কতটুকু ফান্ড যেতে চলেছে, এই নানান প্রশ্ন কিন্তু বর্তমানে উঠে আসতে চলেছে। যেহেতু দলেরই একজন নেতৃত্বের দ্বারা ত্রিপাক্ষিক চুক্তিতে যেহেতু তীব্রামথা সামিল হয়েছে, সেখানে সেই দলের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে এমন একটি বক্তব্য বর্তমানে রাজনীতিতে বিশেষ শোরগোল রয়েছে তাকে নিয়ে, যে এই বক্তব্যের কারণ কি, বা এই যে হুঁশিয়ারি দলকে পাতালকন্যা জমাতিয়ার মাধ্যমে, তবে এই হুঁশিয়ারির মাধ্যমে কি আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্বরা এই ত্রিপাক্ষিক চুক্তি থেকে বেরিয়ে আসবে? যদি বেরিয়ে আসে তবে যে চুক্তি হয়েছিল রিটেনে বা যাই হয়েছিল দিল্লিতে, তবে তাতে কতটুকু ফলপ্রসূ হতে চলেছে ত্রিপ্রাসা জনগণেরা, বা ত্রিপ্রাসা জনগণেরা কিসের ভিত্তিতে ভোট দেবেন আজকের পাতালকন্যা জমাতিয়ার এই বক্তব্যের পর?
সেটাই দেখার আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমত তাপ প্রবাহ, যেটা আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বেড়েই চলছে, সেখানে প্রত্যেকেই সচেতন এবং সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। আমরা প্রত্যেকেই নিজেদের সচেতনতা বজায় রাখবো এবং নিজেরা হাইড্রেট থাকার চেষ্টা করব। তার পাশাপাশি নিজেদের পাশাপাশি আমরা নিজেদের পরিবারেরও খেয়াল রাখবো। তার পাশাপাশি এই যে নির্বাচন রয়েছে, নির্বাচনের ফলাফলে কি উঠে আসে তার সমস্ত কিছু পরিষ্কার হবে 4 জুন, তাই দেখার। এখনকার মতো আজকের মতো আমাদের যে সন্ধ্যার লাইভ অনুষ্ঠান রয়েছে আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।